দেন ফু করে উড়ে যাব। আমাদের দেশে হচ্ছে হানি নাটস আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুট। বাংলাদেশ থেকে চায়নার অন্যতম বিখ্যাত এবং ব্যস্ততম নগরী গুয়াংজু শহরে যাওয়ার সময় আমরা কি কি অভিজ্ঞতা নিয়েছিলাম, কেমন খাবার খেয়েছিলাম বা কেমন এক্সপিরিয়েন্স ছিল, তার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল দুপুর 1টায়, কিন্তু এখানে যেহেতু ইমিগ্রেশন বা আদার্স অনেক প্রসেস আছে, তাই আমরা সকাল সকাল চলে যাই। তো সেখানে গিয়ে আমি দেখছিলাম যে অনেক লম্বা লাইন, বেশ কিছু ইমিগ্রেশন বা বেশ কিছু প্রসিডিউরের জন্য ওয়েট করছে মানুষজন। আমরাও বেশিক্ষণ এদিকে ওয়েট না করে লাইনে দাঁড়িয়ে যাই। যদিও এখানে আরও আমাদের টিমের বা আমাদের সাথে আরও মানুষজন আছে, তারাও লাইনে দাঁড়িয়ে আছেন। আমি এই পাশে আসতেই দেখি আমাদের টিমের যারা আছেন বাকিরা আমার বাকি প্রসেস এগিয়ে রেখেছেন। সো আমাকে বেশিক্ষণ আসলে এখানে ওয়েট করতে হয়নি। মাঝখানে ইমিগ্রেশনের পর্বটা শেষ হয়ে যায়। ইমিগ্রেশনের পর্বটাতে একটু সময় লাগে। যাদের মূলত প্রথমবারের মতো চায়না সফর বা প্রথমবারের মতো দেশের বাইরে সফর, তাদেরকে বেশ কিছু অন্যান্য প্রশ্ন করা হয়, কি যেমন কি পারপাসে যাবেন, কি দরকার, কোথা থেকে এসেছেন, এই ধরনের কিছু প্রশ্ন করা হয়, বেসিক প্রশ্ন। এরপরে সেখানে ইমিগ্রেশনে ছেড়ে দেয় মূলত। তো আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি, যেহেতু আমরা বিওআইডির পক্ষ থেকে যাচ্ছি এবং সেখানকার তাদের যে ইনভাইটেশন লেটার বা সব কিছু আছে, তাই ইমিগ্রেশন যে পুলিশ বা ইমিগ্রেশন যে সিস্টেম আছে, তারা আমাদেরকে সহজে ছেড়ে দিয়েছেন। যেহেতু আমরা সকাল সকাল ঢুকে গেছি এবং যেতে অনেক দেরি আছে, আমাদের ফ্লাইট 1টায়, সো আমরা এদিকে ঘোরাফেরা না করে লঞ্চে চলে আসি, একটু খাবার দাবার ট্রাই করব বা এখানে রিল্যাক্স মোডে কিছুক্ষণ ওয়েট করব। আনফর্চুনেটলি আমার কোনো এই ধরনের কার্ড ছিল না, বাট আমাদের সাথে একজন আঙ্কেল ছিলেন। সো আঙ্কেলের কার্ডে আমি সুবিধা নিচ্ছিলাম আর কি। এখানে তখন লাঞ্চের আইটেম দিয়ে দিয়েছে, পুরো বুফে সিস্টেম, আপনি যত ইচ্ছে নিয়ে খেতে পারবেন। মানে সচরাচর অন্যান্য লাউঞ্জের মতো এটা, বাট অন্যান্য লাউঞ্জের চেয়ে আমার কাছে মনে হয়েছে এই লাউঞ্জটা বেশ গোছানো ছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ইবিএল এর স্কাই লাউঞ্জ। সব ফর্মালিটিস শেষ, এবার আমরা ডিরেক্ট চলে যাব ফ্লাইটের এখানে এবং দেন ফু করে উড়ে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিই ফ্লাইটের উদ্দেশ্যে। সময় হয়ে গেছে, উঠে যেতে হবে ফ্লাইটে। লম্বা টানেলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এয়ারক্রাফটের দিকে। বেশিক্ষণ দেরি করা যাবে না, কেননা যেটা শুনলাম আমরা নাকি সবার লাস্টের দিকে যাচ্ছি, তো ফ্লাইট ছেড়ে দিবে খুবই আর্লি। আমরা যে ফ্লাইটটাতে যাচ্ছি এটা হচ্ছে চায়না সাউদার্ন। চায়না সাউদার্ন বেশ রিলায়েবল একটা এয়ারলাইন্স এবং তাদের মেম্বারশিপ আছে, আপনারা চাইলে তাদের মেম্বার হয়ে নিতে পারেন। এই যে মেম্বারশিপ, এটাতে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। এই প্রসিডিউর মূলত আপনারা যখন ফ্লাই করবেন তখনই তারা করে দিবে। আমি আগে উইন্ডো সিটের ব্যাপারে বলে নিয়েছি, যেহেতু ভিডিও করব, সো উইন্ডো সিট দিয়েছে। বাট প্রবলেম যেটা হয়েছে, আমার আশেপাশে আমাদের বাংলাদেশের টিম কেউ নেই, সো আমি একাই আসলে এখানে উইন্ডো সিটের পাশে বসেছি। বেলা তখন 1:45 বাজে। প্লেন আমাদের রানওয়ে থেকে বের হওয়া শুরু হয়েছে। সামনে কিছু চাইনিজ ভাষায় লেখা, আমি পড়তে পারছি না, কেননা ইংলিশ হলে একটু পড়া যেত, বাট চায়না কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে প্লেনের স্পিড বাড়ানো হলো এবং করে প্লেন টেক অফ করে দিল। ভালোই লাগছিল, প্রথমবারের মতো চায়নার কোনো এয়ারলাইন্সে ভ্রমণ করছি। এতদিন জানতাম যে বাংলাদেশ নাকি চায়না থেকে এয়ারক্রাফট কেনে এবং সেগুলোই হচ্ছে আমাদেরকে ইউজ করতে হয়, আর এবার হচ্ছে চায়নার এয়ারলাইন্সে করে যাচ্ছি ডিরেক্ট তাদের দেশে। সো এটা মূলত আমার কাছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। উপর থেকে শেষবারের মতো ঢাকা শহরটাকে দেখছিলাম বসুন্ধরা সিটি, উত্তরা, এই পাশটাকে, এবং আস্তে আস্তে একটু পরেই মূলত ঢাকা শহর থেকে বের হয়ে যাই। প্লেন তখন অনেকটাই মেঘের ভিতর ঢুকে গেছে, কিন্তু ওই ঝাপসা মেঘের মধ্য দিয়েই আমি একটু একটু করে আমার দেশটাকে শেষবারের মতো দেখছিলাম। দেশ ছেড়ে যেতে খারাপও লাগছে, আবার এক্সাইটেডও ফিল হচ্ছিল, কেননা নতুন দেশে যাওয়ার যে এক্সাইটমেন্ট সেটা মনে ধরে রাখছিলাম। এর মাঝখানে খাবার দিয়ে গেছে। আমরা বলে রেখেছিলাম আগেই টিকিট কাটার সময় যে আমাদের হালাল ফুড আছে। সো ওনারা যখন আপনাদেরকে লিস্টিং করবেন, সেই লিস্টিংয়েই বলে দিবেন যে কোন কোন সিটে হালাল ফুড আছে। এছাড়াও আগেই বলে নেবেন যে আপনি হালাল ফুড চান কিনা। আপনি যদি মনে করেন যে অন্যান্য খাবার আপনার জন্য কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য খাবারও দিতে পারে। বাট স্পেসিফিক্যালি আপনারা যদি চান যে আপনারা হালাল ফুডই খাবেন, তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে আগেই বলে নিতে হয়, বা আপনারা যখন টিকিটিং করবেন তখনই বলে নেবেন। খাবার হিসেবে যদি দেখাই, এখানে চিংড়ি সেদ্ধ, একটু সালাদ, আমি হচ্ছে লেটুস পাতা টমেটো দেওয়া,
এপাশে হচ্ছে একটু অরেঞ্জ এবং ড্রাগন অর্থাৎ ফ্রুটস, আর শেষে হচ্ছে একটা ছোট পাউরুটি। পাশে অবশ্য পাউরুটি দিয়ে খাওয়ার একটু বাটারও ছিল। আমি প্রথমে একটু বাটার দিয়ে পাউরুটি খাওয়ার ট্রাই করলাম, একটু ডিফারেন্ট টেস্ট ছিল, বাট ভালো ছিল। এরপরে ছিল সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, এরকম কাঁচা কাঁচা চিংড়ি মাছ একটু সালাদ দিয়ে খাওয়া। এখানে একটু সল্ট ছিল, আমি একটু সল্ট দিয়ে নিয়েছিলাম, যার কারণে টেস্ট একটু ডিফারেন্ট পেয়েছি। বাট আমার কাছে দেখে মনে হচ্ছে একেবারে কাঁচা না, একটু একটু স্টিম করা বা হচ্ছে সেদ্ধ আছে, তো খেতে একটু ডিফারেন্ট লেগেছে। বাট যাদের এই জিনিসটা খাওয়ার অভ্যাস নেই, আমি রেকমেন্ড করবো না এটা খেতে। চায়নারা বেশ ইকো ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট ব্যবহার করে। আমার হাতে এই যে ফর্ক বা স্পুন দেখতে পাচ্ছেন, এগুলো মূলত গাছের গুঁড়ি দিয়ে বা গাছের অংশ দিয়ে তৈরি করা। সো এগুলো মাটিতে ফেললে বা পরিবেশের সাথে মিশে যাবে সরাসরি। সাথে চিকেন ছিল এবং ভাত ছিল। ভাতটা অনেক স্টিকি ছিল, আমাদের দেশে যেরকম আমরা শুকনো ভাত খাই, খুব একটা শুকনো ভাত ছিল না, অনেক স্টিকি। এবং যে মাংসটার বা যে চিকেন কারি ছিল, এটা অনেক স্টিকি ছিল এবং ঘন ছিল। ওভারঅল যদি আমি মূল এক্সপিরিয়েন্সটা বলি, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ভাতটা একটু আঠালো আঠালো, সাথে হচ্ছে চিকেন, অ্যামাউন্টও অনেক ভালো ছিল এবং খেতেও বেশ ভালো লেগেছে। খাওয়া শেষে এক কাপ কফি মেরে দিলাম। ঘুম ঘুম লাগছিল, বাট আমি ঘুমাতে চাচ্ছিলাম না। আকাশের মেঘটা দেখতে ভালো লাগছিল, সো কফি মেরে দিয়ে আকাশের মেঘটা দেখা শুরু করলাম আবার। এপাশ থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। আসলে ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট খালি চোখে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ক্যাবিন ক্রুরা প্যাসেঞ্জারদের পছন্দের মতো ড্রিঙ্কস দিচ্ছিলেন, কেউ হয়তো ওয়াইন, কেউ হয়তো শ্যাম্পেন, যে যে ধরনের ড্রিঙ্কস পছন্দ করছিল তাদেরকে দিচ্ছিলেন। যত চায়নার দিকে যাচ্ছিলাম তত সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে মাউন্টেন ভিউ, সাথে ক্লাউড তো ছিলই। এর মাঝখানে আমার পিছনে একটা বাচ্চার সাথে পরিচয় হয়। আমি আমার বোর্ডিং টাইমটা মূলত ওর সাথে খেলেই পার করেছি। এ পাশের মেঘটা দেখেন কি সুন্দর, মনে হয় একেবারে তুলার মতো একসাথে জমাট বেঁধে আছে। দেখতে এত সুন্দর লাগছিল এই পার্টটা। যেহেতু বললাম যে বোরিং সময় পার করছিলাম এবং আমার পিচ্ছি যেহেতু একটা ফ্রেন্ড পেয়ে গেছি, সো ওর সাথে খেলার জন্য আমি একটা প্লেন বানানোর চেষ্টা করছিলাম। যদিও খুব একটা ভালো প্লেন আমি বানাতে পারিনি, বাট ও এটাতে হ্যাপি ছিল, যথেষ্ট হ্যাপি ছিল। तुम पेन दिछो হ্যাঁ, উড়াও উড়াও है উড়াও উড়াও। हम फुट फुट উড়েন না, আমাকে দাও। वाह আঙ্কেলকে দেখাও, है আঙ্কেলকে দেখাও, দেখি তো, है দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়াহিয়া অর্থাৎ আমার ছোট বন্ধু প্লেনটা নিয়ে কত এক্সাইটেড ছিল যে ও এক্সাইটমেন্টের বসে প্লেনটা খুলেই ফেলেছে। চায়নায় এখন বিকেলবেলা আমরা দেখতে পাচ্ছিলাম চায়না অন্য একটা প্রদেশের মাঝখান দিয়ে আমরা উড়ে যাচ্ছি, দেখে খুবই ভালো লাগছিল। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং অনেক সুন্দর শহুরে একটা ল্যান্ডস্কেপ আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আমি শিওর হয়ে গিয়েছিলাম এই জায়গাটা সেনজেন, কেননা সেনজেনে যেরকম আমি এরিয়াল ভিউ দেখেছিলাম বা হচ্ছে উপরের ভিউ দেখেছিলাম ইন্টারনেটে, সো আমি এটা দেখেই শিওর হয়ে গিয়েছিলাম এটা সেনজেন। এবং প্রথমবার সেনজেনকে নিজের চোখে দেখতে পেরে, বিশেষ করে আমার ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়াকে উপর থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছিল। যারা টেকনোলজি লাভার বা যারা হচ্ছে ইলেকট্রনিক জিনিস পছন্দ করেন, তারাই কেবল জানেন সেনজেনের মর্ম। সেনজেন আসলে কতটা ডেভেলপড একটা জায়গা সেটা হয়তো আপনি যদি ওখানে না যান বা ওটা যদি না ভিজিট করেন, তাহলে হয়তো এখানে বলে বোঝানো পসিবল না। যাই হোক, গুয়াংজু এয়ারপোর্টের একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। নিচের দিকে হচ্ছে কিছু নার্সারি দেখতে পাচ্ছিলাম, রোড, ট্রাফিক এবং কিছু কৃষি জমি দেখতে পাচ্ছিলাম। তবে বেশিরভাগ জমি তারা ফাঁকা রেখেছে, বিশেষ করে এয়ারপোর্টের এই পাশটাতে। দূরে এয়ারপোর্টে কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছিল। একটা এয়ারপোর্ট এত বড় হতে পারে বা এত বড় এরিয়া নিয়ে হতে পারে, এটা আমি যদি গুয়াংজু শহরে বা গুয়াংজু এয়ারপোর্টে না আসতাম, সেটা হয়তো আমি চিন্তা করতে পারতাম না।
আলহামদুলিল্লাহ আমরা খুব সেফলি ল্যান্ড করেছি গুয়াংজুতে। প্রথমবারের মতো চায়নাতে ল্যান্ডিং। খুবই এক্সাইটেড ফিল হচ্ছিল, খুবই এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছিল। কেমন হবে নতুন শহর, কেমন টেম্পারেচার হবে দেখার জন্য আসলে খুবই এক্সাইটেড ছিলাম। 该签名选乘中国南方航空航班，南航派您飞向 রানওয়েতে প্রায় ২০ মিনিট ঘোরার পরে আমাদের প্লেনটা একটা জায়গায় আসে যেখানে মূলত আমরা টানেল হয়ে নেমে যাব। আমাদের নেমে যেতে হবে, এখানে অনেক ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করতে হবে। বেশিক্ষণ দেরি না করেই বের হয়ে যাই ফ্লাইট থেকে। আমাদের বাংলাদেশে তো ইমিগ্রেশন অনেক সময় লাগে, বাট চায়নাতে দেখলাম তেমন কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু ফেসও করতে হয়নি। জাস্ট দাঁড়ালাম, একটু তাকাতেই শেষ। ওনারা সমস্ত ডিটেলস আসলে পাসপোর্ট থেকে নিয়ে নিয়েছেন অ্যান্ড জাস্ট মিনিটের মধ্যে আমার মনে হয় ইমিগ্রেশনে শেষ হয়ে গেল। ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে। ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমটাও ভালো, দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে এক ভাই গিয়ে বদনা খুঁজ দিচ্ছিল। যাই হোক, আমরা এয়ারপোর্টের উপরের পার্টটা থেকে নিচে নেমে লাগেজের দিকে যাই, কেননা লাগেজ নিতে হবে। এর মাঝখানে রাইসুল বাদল ভাইয়ের সাথে দেখা হয়। বাদল ভাই খুবই ইন্টারেস্টিং পার্সন। পুরো জার্নিতে উনি আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট দিয়েছে। ওনাকে নিয়ে অনেক গল্প বলবো, বাট বিফোর দ্যাট আমাদেরকে লাগেজের সন্ধানে যেতে হবে। টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, বাট আমরা লাগেজ পাইতে লাগছে আধা ঘন্টার উপরে সময়। মেজর একটা টাইম এখানে চলে গেল। যাই হোক, এখন বেরোচ্ছি, এরপরে যাবো সোজা হোটেলের দিকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা হাতে লাগেজ পেয়েছি। আসলে এত সময় লাগবে এটা আসলে চিন্তা করতে পারিনি। আমরা মনে করেছিলাম হয়তো অনেক দ্রুত সময় আমরা লাগেজটা পেয়ে যাব। আমরা বের হয়ে যাব। বের হওয়ার সময় দেখলাম যে বিওআইডির প্রতিনিধিরা চলে এসেছেন আমাদেরকে রিসিভ করার জন্য। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আমার এই ব্যাগের পিছনে বিভিন্ন কালারের একটা ফ্ল্যাগের কম্বো দেখতে পাচ্ছেন ঝুলানো, এটা যদি কেউ কিনতে চান তাহলে একটা পেজে যেতে পারেন। পেজের নাম হচ্ছে ধালাত। ওনাদের পেজে গিয়ে জাস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে বললেই হবে, আপনারা চাইলে কিনতে পারবেন সেখান থেকে। ওয়েলকাম টু গুয়াংজু। আমরা গুয়াংজু এয়ারপোর্টের বাইরে চলে আসি। এখানে বিওআইডির পক্ষ থেকে বাস পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাসে করে আমরা আমাদের হোটেলে যাব। প্রথমবারের মতো চায়নার একটা বাসে উঠবো। বাসের ভেতরটা দেখলাম সুন্দর, পরিপাটি, গোছানো, এবং প্রতিটা বাসের সাথে সিট বেল্ট বাঁধা, এবং প্রতিটা সিটেই আমাদের প্রত্যেকের জন্য একটা ছোট পাউচ বা ব্যাগ ছিল। আমি একটু দেখিয়ে দিই ব্যাগের ভিতরে কি কি ছিল। একটা পানি, একটা ছোট কেক টাইপ একটা ছিল যেটা দিয়ে আমরা দেখি যে ওয়াফেল বানায়। এরপরে হচ্ছে একটু নাটস বা হচ্ছে ফ্রুট মিক্স ছিল, ড্রাই ফ্রুটস আমরা যেটাকে বলি আর কি। এরপরে হচ্ছে একটা ছোট স্নিকার্স। এগুলো খেয়ে কি আপনার ডায়েট হয়ে গেছে ভাই? এখান থেকে আসলে এটা ছাড়া আমি কোনো হেলদি ফুড দেখছি না। না খেলে আমার দিয়ে দিয়ে শিওর শিওর। অনেক আইটেম ভিতরে। আমাদের দেশে হচ্ছে হানি নাটস আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুট, সেই মজা। গুয়াংজুতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আমাদের গাড়ির এসি খুব একটা বাড়ানো ছিল না, কমানোই ছিল। আর হচ্ছে যখন এয়ারপোর্টে নেমেছিলাম তখন অনেক বেশি ঠান্ডা লাগছিল। এখন মোটামুটি কমফোর্টেবল। চায়নাতে তখন রাত ৮টা বাজে। ৮টা বেজে ৬ মিনিট আমরা বাসে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মোটামুটি ঘন্টা ২-১-এর মতো লাগবে হোটেলে পৌঁছাতে। কি সুন্দর, কি সুন্দর পরিচ্ছন্ন গোছানো একটা শহর, মানে দেখেই মনে হচ্ছিল চোখ জুড়িয়ে যাচ্ছে। যদিও আমরা এখনো গুয়াংজুর মেইন শহরের দিকে ঢুকিনি, একটা পাশে আছি। সো আমি জাস্ট চিন্তা করতেছিলাম মেইন শহরটা আসলে কত সুন্দর। আমরা যেই বাসে যাচ্ছিলাম সেই বাসের ফ্রন্ট পার্টটা, অর্থাৎ ড্রাইভিং সিটটা হচ্ছে এরকম, খুব সুন্দর। অনেক কিছু ডিসপ্লে ছিল এখানে, প্লাস ওনাদের যে নিজস্ব ম্যাপ সিস্টেম, সেই ম্যাপ সিস্টেমটাও আমি এখানে দেখতে পাচ্ছিলাম। এবং ড্রাইভার দেখলাম যে বারবার সেই ম্যাপকে ফলো করেই যাচ্ছেন। আমরা চলে আসছি আমাদের হোটেলে। অনেক রাত হয়ে গেছে। চায়নাতে আসলে মানুষজন 7টা-8টার দিকে ঘুমিয়ে যায়, অনেক আর্লি ঘুমিয়ে যায়। সেই জায়গাতে আমরা রাত 10টা বাজিয়ে ফেলেছি। সো এটা আসলে অনেক রাত হয়ে গেছে। আমরা যে হোটেলটাতে এসেছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড স্কাইলাইট ইন্টারন্যাশনাল। খুব ভালো মানের একটা হোটেল। আমি আপনাদেরকে একটু পরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। ঢুকতেই চোখে পড়বে হোটেলের লবি। অনেক বড় একটা লবি এবং সুন্দর গুছানো একটা লবি, দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তখন খুব একটা কর্মচারীদেরকে দেখা যাচ্ছিল না, কেননা যেহেতু তখন তাদের সময় শেষ হয়ে গেছে। সো অনেকেই চলে গেছে, শুধুমাত্র কয়েকজন কর্মচারী আমাদেরকে ওয়েলকাম করার জন্য বসেছিলেন। এবং আমি আমার রুমে চলে আসি। রুমটা খুবই সুন্দর, আপনাদেরকে একটু ঢুকে দেখাই। এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার। খুব সুন্দর, পরিপাটি, স্পেসও অনেক বড় এবং যথেষ্ট ফার্নিচার আছে। এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর মিরর এবং লাইটিং।
ওয়াশরুমটার আরেকটু বেটার ভিউ এরকম একটা রোটেট করার মতো একটা গ্লাসও ছিল, এই গ্লাসটাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যায়, ইন্টারেস্টিং গ্লাস। এখানে সুন্দর একটা পেইন্টিং নাইস গুড গ্লাস দেওয়া শহরের জায়গাটা। আর এই হচ্ছে আমার একা সিঙ্গেল মানুষের জন্য একটা সুন্দর বেড, যথেষ্ট সুন্দর আর স্পেস অনেক বড়, বাট যদিও এটা আমার একা থাকার জন্য অনেক বড় হয়েছে, এখানে 2 জন বা 3 জন ইজিলি হয়তো থাকতে পারবে। অনেক সুন্দর লাইটিং কিছু ছিল, কিছু আর্টও ছিল এখানে, আর্টগুলো অ্যাকচুয়ালি তাদের ট্রেডিশনাল যে আর্ট সেই ট্রেডিশনাল আর্ট অ্যাকচুয়ালি ঝুলানো। এপাশে অ্যামিনিটিস হচ্ছে চা কফি যা প্রয়োজন এখানে দেওয়া ছিল। রিডিং কর্নারটার কাছে যাই, পাশে ক্যালেন্ডার অ্যান্ড এভরিথিং সুন্দর করে সাজানো, পাশে ফ্রুটস ফ্রুটস ভাবছিলাম প্লাস্টিকের মধ্যে, পরে দেখি যে রিয়েল। একটা বক্স, এই বক্সের ভিতরে জ্যামিতি বক্স, বা এখানে যে কে জ্যামিতি করবে। এনিওয়ে আমাদের ডিনার ব্যবস্থা এখানে করা ছিল, ডিনার হিসেবে তাদের চাইনিজ বিভিন্ন খাবার দাবার ছিল এবং হচ্ছে একটা স্যুপ ছিল আর ফ্রুটস ছিল, আর এই পাশে বিওডির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এবং ফ্রুটস ছিল কিছু। কি আছে একটা বক্স, একটা ক্যাপ, এখানে একটা হেডফোন টাইপ কিছু একটা। নাইস, বক্সটার মধ্যে একটু দেখি। বক্সের ভিতরে মূলত গাড়ির ভেতরে যে পারফিউম আমরা রাখি সেটা এখানে আছে, 2টো ফ্লেভারের। একটা ফ্লেভার একটা হচ্ছে, এটা হচ্ছে মিড সামার, আর একটা হচ্ছে ফুল স্লিভ, রাইট? ইয়েস, সুন্দর, দারুণ। থ্যাংক ইউ বিওআইডিকে। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, ঘুমানোর আগে ডিনারটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো। সো একেবারে তাদের স্টাইলে তারা যেরকম হচ্ছে বসে খাবার খায় বা হচ্ছে পায়ের উপর পা তুলে খাবার খায়, সেরকম একেবারে আরাম আয়েশ করে খেয়ে দিয়ে শেষ করে নেই আর কি। ডিনার কিন্তু খারাপ ছিল না, ডিনার ভালোই ছিল, খেতে ভালোই লাগছিল, কিন্তু পেটের মধ্যে আসলে খুব একটা ক্ষুধা ছিল না। জার্নি করে এসেছি, আসলে চোখে ক্লান্তি বা ঘুমটাই বেশি ছিল। আর তার চেয়ে বড় কথা, সকালবেলা উঠে যেতে হবে, সকালবেলা উঠে ভোর 6টায় উঠে আমাদেরকে বাস ধরতে হবে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সেই রাতে আসলে আমি বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে আসলে ঘুমিয়ে যাই এবং পরদিন ভোর 6টার দিকে আমাদেরকে বের হয়ে যেতে হয় আমাদের নেক্সট ফ্যাক্টরি ভিজিটের জন্য। আমরা বিওআইডির যে ফ্যাক্টরি ভিজিট আছে বা জাদুঘর আছে সবকিছু দেখতে বের হয়ে যাই সকালবেলা থেকেই। সেই গল্প আমি পরের ভিডিওতে বলা ট্রাই করবো ইনশাল্লাহ। আর সে পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ধৈর্য নিয়ে পুরো পর্বটা দেখার জন্য।